ওই পাঁচিলটার ওদিকে গভীর বন, তিনি ওদিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা কিসের মাথা, গোল মতো একটা কিসের মাথা পাঁচিলের ওদিক থেকে আস্তে করে উঁকি দিচ্ছে। আজকে আমি তোমাদের বলতে চলেছি পৃথিবী বিখ্যাত বাঘ শিকারী জিম করবেটের কাহিনী অবলম্বনে এক ভয়ঙ্কর নরখাদক বাঘ শিকারের কাহিনী, পানাড়ের নরখাদক। হিমালয়ের কোলে গাড়োয়াল কুমায়ুনের গভীর জঙ্গল, দুর্গম পাহাড় ঘেরা ঘন জঙ্গলের মাঝে ছোট ছোট বসতি বা ছোট ছোট গ্রাম, যেখানে বাস করে অল্প কিছু সংখ্যক মানুষ। তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমই হলো চাষাবাদ করা বা বনের কাঠকুটো সংগ্রহ করা। কিন্তু এখনকার যুগের পরিবেশ বা প্রকৃতির সঙ্গে তখনকার পরিবেশের তুলনা করলে হবে না। এখন যেমন চারিদিকে বিজলি বাতি, প্রচুর আধুনিক সুযোগ সুবিধা, তখন কিন্তু এসব কিচ্ছু ছিল না। তখন কোথাও ইলেকট্রিক লাইট আসেনি। ইংরেজ আমল, সালটা 1910। সূর্য ডুবতে না ডুবতেই পাহাড়ের কোলে গ্রামগুলি ঘন অন্ধকারে ছেয়ে যেত। যখন চাঁদ উঠত, মিটমিটে চাঁদের আলো ছাড়া আর কোনো আলোর উপকরণ তখন ছিল না। গ্রামের মানুষরা এতটাই গরিব ছিল যে সামান্য একটু কুপি জ্বালানোর পয়সাও অনেক সময় তাদের জুটত না। বেড়ার বাড়ি বা জংলি লতা পাতা দিয়ে বাঁশ চিরে কোনো রকমে একটা ঠুনকো বাড়ি তৈরি করত। আর সেই সময় সেই অবস্থায় দাঁড়িয়ে তাদের মনে ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করেছিল 400-র বেশি মানুষকে হত্যা করা এক ভয়ঙ্কর নরখাদক চিতা। গাড়োয়াল কুমায়ুনের আলমোড়া জেলার পানাড় নদীর তীরে একটি ছোট্ট গ্রাম পানাড়, তারই নামকরণে এই বাঘটির নামকরণ করা হয়েছিল পানাড়ের নরখাদক। তো আজকে আমি তোমাদের বলবো সেই ভয়ঙ্কর দুর্ধর্ষ মানুষ খেকো বাঘটির লোমহর্ষক সব কাণ্ড কারখানা। এই ভয়ঙ্কর বাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার ইংরেজ সরকার পুরস্কার ঘোষণা করলেন যে শিকারী এই বাঘটিকে মারতে পারবে তাকে নগদ অর্থ প্রদান করা হবে। কিন্তু কেউই সে কাজে সফল হননি। এমনকি বহু শিকারী এই বাঘটিকে শিকার করতে গিয়ে নিজেই বাঘের পেটে চলে গেছে। শেষ পর্যন্ত আলমোড়া জেলা প্রশাসন বিখ্যাত শিকারী জিম করবেটকে ডাকতে বাধ্য হলো। জিম করবেট কিন্তু প্রথমেই দুটি শর্ত দিলেন। প্রথম শর্ত, পুরস্কার মূল্য সরিয়ে নিতে হবে। তার কারণ ওই পুরস্কারের লোভে তিনি ছাড়াও অনেক শিকারী ঠিক একই সময় জঙ্গলে হাজির হতে পারে। আর দ্বিতীয় শর্ত হলো, তিনি যতদিন বাঘটিকে শিকার করতে ব্যস্ত থাকবেন আর কোনো শিকারী কিন্তু জঙ্গলে থাকতে পারবে না। কারণ সেক্ষেত্রে তার নিজের জীবন সংশয়ের একটা ভয় থেকে যেতে পারে। অর্থাৎ কেই বাঘ মনে করে অন্য কোনো শিকারী গুলি চালিয়ে দিতে পারে। সরকার তার কথায় রাজি হলেন। তিনিও বাঘটিকে মারার জন্য তার অভিযান শুরু করলেন। রাঁধুনি এবং 4 জন সঙ্গী নিয়ে জিম করবেট যাচ্ছেন দুর্গম পাহাড়ি এলাকা ধরে, লঙ্গড়া দাবিধুরা রোড ধরে জিম করবেট যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় তিনি একটা স্কুল বাড়ি পেলেন। সেখানেই তারা রাতে থাকবেন ঠিক করলেন। তখনও পর্যন্ত কিন্তু তারা সেই মানুষ খেকোটা যেসব এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল সেই অঞ্চলে গিয়ে পৌঁছননি। স্কুল বাড়িটায় পৌঁছে তারা দেখলেন সমস্ত দরজায় তালা দেওয়া। কি করবেন অগত্যা? ওর সামনের ফাঁকা জমিটায় ক্যাম্প তৈরি করলেন। তার সঙ্গে ছোটখাটো তাঁবু থাকতো, লোকজন বয়ে নিয়ে যেত। এবার স্কুল বাড়ির চারপাশে একটা মোটামুটি 2 ফুট উঁচু পাঁচিল ছিল। তো তার সঙ্গে রাঁধুনি রাতের খাবার তৈরির জন্য একটা খাসির মাথা ওই পাঁচিলটার উপর রেখেছিলেন। জিম করবেট দেখছেন কি ওই পাঁচিলটার ওদিকে গভীর বন, তিনি ওদিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা কিসের মাথা, গোল মতো একটা কিসের মাথা পাঁচিলের ওদিক থেকে আস্তে করে উঁকি দিচ্ছে। তিনি ওই মাথাটার দিকে তাকালেন, মাথাটাও তার দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন একটা চিতাবাঘের মাথা। কিছুক্ষণ দুজনকে এক দৃষ্টে দেখতে লাগলেন। খানিক পরেই চিতাবাঘটা ওই খাসির মাথাটাকে খপ করে নিয়েই জঙ্গলে দৌড়ে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় রাঁধুনি পেছন ফিরেই দেখে যে কিসে একটা নিয়ে পালিয়ে গেল ওই খাসির মাথাটা। রাঁধুনি তখন মনে করলো যে একটা কুকুরে ওই খাসির মাথাটাকে নিয়ে পালিয়েছে। সে হেই 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 করতে করতে কুকুরের পেছনে ছুটলো। খানিক বাদে এসে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে এলো, দিয়ে একদম জিম করবেট সাহেবের পায়ের সামনে এসে বলছে, হুজুর হুজুর রক্ষা করুন, আমি খাসির মাথাটা একটা কুকুরে নিয়ে দৌড়চ্ছে বলে আমি পেছনে তাড়া করেছিলাম, কিন্তু দেখি সে এক ভয়ানক চিতাবাঘ, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি হুজুর। জিম করবেট তখন হাসছেন।
তখন রাঁধুনি বলছে, হুজুর আপনি হাসছেন, কিন্তু ওটাই তো ছিল আপনার আজকের রাতের খাবার। এবার আমি কি দিয়ে আপনার রাতের খাবার তৈরি করি? জিম কর্বেট কিছু বললেন না। তা রাঁধুনি এটা ওটা সেটা দিয়ে একটা কিছু মিশিয়ে তার একটা খাবার তৈরি করে দিলেন। এইটা হচ্ছে মানুষ খেকো চিতাবাঘটার সঙ্গে জিম কর্বেটের প্রথম সাক্ষাতের ঘটনা। যাই হোক, এরপর দ্বিতীয় দিন তারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যেতে যেতে তারা দেখলেন কি একটা পাথরের তৈরি বাড়ি। বাড়িটা দোতলা, ঝোপঝাপ রয়েছে, লতা পাতা ঝোপঝাপ, এর পাশ দিয়ে একটা সরু সিঁড়ি দোতলায় উঠে গেছে। তিনি তো ওই মানুষ খেকোটা সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে করতে যাচ্ছেন, তার পায়ের ছাপ কোথাও পান কিনা দেখতে দেখতে যাচ্ছেন, তার গতিবিধি কি এবং কত দূর সেটা তিনি নিরীক্ষণ করছেন। এমন সময় ওই বাড়ির ওপর থেকে ঊর্ধ্বশ্বাস একটা যুবক ছেলে বেরিয়ে এলো। এসেই হাঁপাতে হাঁপাতে জিম কর্বেটের কাছে কেঁদে পড়লো। সাহেব বলছেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ছেলেটি বলছে, হুজুর এই বাড়ির দোতলায় আমি প্রত্যেকদিন আমার স্ত্রীকে নিয়ে শুই। তো কালকে রাত্রেও শুয়েছিলাম, আর প্রচন্ড গরম, পাথরের দেয়াল তো, পাথরের ঘর তো, প্রচন্ড গরম হয়। তো সেই গরমের জন্য দরজাটা কিছুটা ফাঁক করা ছিল, প্রত্যেক দিনই থাকে। হঠাৎ মাঝরাতে স্ত্রীর গোঙানির আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি করে উঠে দেখি একটা মানুষ খেকো চিতাবাঘ আমার স্ত্রীর গলাটাকে ধরে তাকে টানতে টানতে দরজার বাইরে নিয়ে যাচ্ছে, আর স্ত্রী হাত পা ছুটছে। আমি কোনো কিছু আমার তখন মাথায় আসেনি। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দরজাটাকে সজোরে বন্ধ করে দিই, আর সাথে সাথে চিতাবাঘটা বাইরে চলে যায়। আমি সাথে সাথে দরজার খিল দিই। এই শিকার ফসকে যাওয়াতে চিতাবাঘটা দরজার ওপারে বসে বসে গর্জন করতে থাকে। সে কি ভয়ানক গর্জন! আর দরজা এরকম এরকম করে তার থাবা দিয়ে আঁচড়াচ্ছে, দরজা ভেঙে ফেলার উপক্রম, কিন্তু কাঠের তৈরি দরজা বলে তখনো ভাঙেনি। এদিকে আমার স্ত্রীর গলা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, দাঁতের এতটা গভীর ফুটো হয়ে গেছে। আমি যে বাইরে বেরিয়ে কাউকে ডাকবো, সাহায্য চাইবো, সেই উপায়ও নেই, কারণ দরজার বাইরে সেই সাক্ষাৎ যমদূত বসে আছে।